আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে প্রথমে একটা কমেন্টে রিপ্লাই দিতে চাই। তো একজন কমেন্ট করেছেন যে কর্ণফুলী ইন্স্যুরেন্স নিয়ে একটু আলোচনা করা যায় কি? সো কর্ণফুলী ইন্স্যুরেন্স সহ টোটাল ইন্স্যুরেন্স সেক্টরটা নিয়ে বলতে চাচ্ছি। সো প্রথমেই যদি ইন্স্যুরেন্স সেক্টরের সেক্টরাল গ্রাফটা দেখি, দেখেন এর আগে কিন্তু ওর প্রপার একটা আপসুইং হয়েছে, আপসুইং হয়ে ডাউনসুইং হয়েছে, আবার বাউন্স করে একটা আপসুইং হয়েছে। সো এই যে ২ টা সুইং এর টপ একই জায়গায় হয়ে গেছে। সো আমরা এটাকে ডাবল টপ বলি। সো এরকম ডাবল টপ প্যাটার্ন ক্রিয়েট হলে কারেকশন হয়। সো সেইটা একদম হুবহু ফলো করে কারেকশন হয়েছে। আবার বাউন্স করে কিন্তু একটু উপরের দিকে যাওয়ার ইনটেনশনস এর মধ্যে ছিল। ইন্ডেক্সের যে রিসেন্ট আপসুইংটা হলো সের সাথে রিফ্লেক্টেড হয়ে আবার সেলসেনের হয়ে কিন্তু কারেকশন হয়েছে। কারেকশন হয়ে এখন কিন্তু আবার একটা বাউন্স ব্যাক টাইপ একটা সিনারিওর মধ্যে, কিংবা প্রপার কিন্তু কারেকশন হয়ে নিচে চলে আসতেছে না। একটা কনসোলিডেশন বলবো, কিংবা একটা জায়গায় প্রাইসটা স্টে করার ইনটেনশনস এর মধ্যে আছে। আর ইন্স্যুরেন্স সেক্টরের স্টককে ইন্ডিভিজুয়াল ভাবে চিন্তা না করে এইভাবে চিন্তা করলে আপনার ট্রেডিং জার্নিটা ভালো হতে পারে। আমার অবজারভেশন হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর অলমোস্ট একই সাথে মুভ করে। ইন্স্যুরেন্স সেক্টর মুভ করা মানে ইন্স্যুরেন্স সেক্টরের প্রায় প্রতিটি স্টকই কিন্তু ভালো করে যখন ইন্স্যুরেন্স সেক্টর আপসুইং এ থাকে। আবার যখন ইন্স্যুরেন্স সেক্টর ডাউন সুইং এ থাকে তখন কিন্তু প্রতিটা স্টকই অলমোস্ট রিফ্লেক্টেড হয়ে ডাউন সুইং এ থাকে। সো এই সেক্টরটা আমার কাছে মনে হয় একই সাথে মুভ করে। সো ইন্ডিভিজুয়াল কর্ণফুলী হোক কিংবা অন্য কোনো ইন্স্যুরেন্স সেক্টরের স্টক হোক, ইন্ডিভিজুয়াল না দেখে আমার কাছে মনে হয় অ্যাজ এ সেক্টর ওয়াইজ দেখলে ওভারভিউ কিংবা ধারণাটা বেশি ভালো পাওয়া যায়। সো ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে যেমন আমরা একটা কনসলিডেশন ফেজ পাচ্ছি, মানে কারেকশন হচ্ছে না, প্রাইসটা একটু স্টে করতেছে, সাইড সুইং এরকম চিন্তা করতেছে, যেমন এই যে এইখানে করেছিল। সো ইন্ডেক্স প্লে করলে কিন্তু এইখান থেকে বেটার প্লে করতে পারে। ফর এক্সাম্পল আমরা যদি অগ্রণী ইন্স্যুরেন্সের কথা বলি, এই কারেকশন হয়ে কিন্তু এখন কিন্তু আর কারেকশন হচ্ছে না। একটা কনসলিডেশন কিংবা একটা জায়গায় প্রাইস স্টে করার ইনটেনশনস এর মধ্যে আছে। এশিয়ান ইন্স্যুরেন্সের মধ্যেও দেখেন এই যে চার্টে সবুজ আসতেছে, কারেকশন কিন্তু হচ্ছে না। এই কারেকশনের পরে কিন্তু স্টে করতেছে। এশিয়ান ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু আমরা ভালো সিনারিও পেয়েছি। এই যে আপসুইং হয়েছে, কারেকশন হয়ে আবার একটা স্টে করার চেষ্টা করতেছে। ইস্টার্ন ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু সেম সিনারিও। এই যে কারেকশনের পরে কিন্তু আবার একটু স্টে করার চেষ্টা করতেছে। ইন্ডেক্স যদি প্লে করে এবং এই সেক্টরটা যদি প্লে করে ডেফিনেটলি এখান থেকেও কিন্তু আপসুইং হতে পারে। ইএল এর কথাও বলতে চাই, এ দেখেন একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আছে, কারেকশন কিন্তু হচ্ছে না, একই জায়গায় একটা কনসলিডেশন ফেজের মধ্যে আছে। কর্ণফুলীটাও দেখেন এই যে একই সাথে কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে, প্রপার কারেকশন যে হচ্ছে এরকমও কিন্তু না, এই যে একটা সাইড সুইং কিংবা একটা কনসলিডেশন ফেজ, এটাকে এইভাবে বলতে চাচ্ছি। মেঘনা ইন্স্যুরেন্সের মধ্যেও দেখেন এই যে কনসলিডেশন ফেজ, চার্টে সবুজ আসতেছে, ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই। পিপুলসের কথাও যদি বলি, এই দেখেন এই কারেকশনের পরে কিন্তু পড়ে যাচ্ছে না, একটা জায়গায় কিংবা একটা রেঞ্জের মধ্যে কিন্তু প্রাইসটাকে ধরে রাখতে পেরেছে। এসআইসিএল এর কথাও বলতে চাই, খুব যে ভালো করতেছে তাও কিন্তু না, কিন্তু একটা সাইড সুইং এর মধ্যেই আছে। সো আমার কাছে মনে হচ্ছে এই সেক্টরটা একটু থমকে আছে, একটা বুস্ট পেলেই আমার কাছে মনে হয় একটা আপসুইং এ যেতে পারে। সো যদি এখান থেকে একটা আপসুইং এ যাওয়ার ইন্টেনশনস এর মধ্যে থাকে তাহলে কিন্তু প্রতিটা স্টককে আসলে ভালো করবে। আর সামহাও যদি এই জায়গাটা ব্রেক করে এই নিচে চলে আসে, তাহলে কিন্তু আমাদের এই যে প্রিভিয়াস যে সাপোর্টের কিংবা কনভেনশনাল এই সুইং এর যে বটম এই পর্যন্ত কিন্তু আমাদের আসতে পারে, এইভাবে চিন্তা ভাবনা রাখতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু প্রতিটা স্টকের মধ্যেই হয়তো আমরা আবার আরেকটু কারেকশন দেখব। সো ইন্স্যুরেন্স সেক্টরটা নিয়ে অ্যাজ এ হোল ভাবলে
কিংবা ইন্স্যুরেন্স সেক্টরের প্রতিটা স্টকে ইন্ডিভিজুয়াল স্টক হিসেবে দেখলে আমার কাছে মনে হয় ট্রেডিং জার্নিটা ভালো হয়। মানে যেটা বলতে চাচ্ছি এই সেক্টর নিয়ে, ইন্স্যুরেন্স সেক্টরের প্রতিটা স্টকই মোর অর লেস একই সাথে মুভ করে। মানে অ্যাজ এ হোল টোটাল সেক্টরটাই একই সাথে মুভ করে। আমার অবজারভেশনটা হচ্ছে এইরকম। সেকেন্ড আরেকটা বিষয় নিয়ে একটু বলতে চাচ্ছি, লো পেইড আপ ক্যাপিটাল স্টক নিয়ে। সো যাদের লো পেইড আপ ক্যাপিটাল স্টক সম্পর্কে ধারণা নাই, খুব সহজভাবে বললে যে যাদের পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 10 কোটি কিংবা তার আশেপাশে কিংবা তার চেয়ে কম। আরও সহজভাবে বললে যাদের শেয়ার সংখ্যা 1 কোটি বা তার চেয়ে কম। সো এই ধরনের স্টককে আমরা আসলে লো পেইড আপ ক্যাপিটাল স্টক বলি। সো এই স্টকগুলো অনেক সময় একসাথে মুভ করে। আমার অবজারভেশন এরকম। যে সেক্টরভুক্তই হোক না কেন, যে ক্যাটাগরিতেই থাক না কেন, আমার অবজারভেশন হচ্ছে অনেক সময় এই লো পেইড আপ ক্যাপিটাল স্টকগুলো একসাথেই মুভ করে। ফর এক্সাম্পল রিসেন্ট টাইমস আমরা আসলে অনেক কিন্তু লো পেইড আপ ক্যাপিটাল স্টককে একসাথে মুভ করতে দেখেছি, কিংবা একটু মুভমেন্টের আভাস পাচ্ছি আর কি। এইটা কোনো সেক্টরভুক্ত কিন্তু না, কিংবা কোনো ক্যাটাগরিভুক্ত না। ক্যাটাগরি, সেক্টর নির্বিশেষে টোটাল লো পেইড আপ ক্যাপিটাল স্টকগুলোর মধ্যে এক ধরনের সিমেট্রি আছে। আমি যেটা বলতে চাচ্ছি আমার অবজারভেশন হচ্ছে এরকম। সো এই লিস্ট থেকে যদি কিছু স্টকের কথা বলি, ইস্টার্ন লুব্রিক্যান্ট সবচেয়ে কম শেয়ার সংখ্যা, ও কিন্তু সুন্দর আপসুইংয়ে গিয়ে এখন একটা কনসলিডেশন ফেজ এর মধ্যে আছে। লিব্রাও কিন্তু বাউন্স ব্যাক রিটেস্ট এই টাইপের সিনারিওর মধ্যে আছে। এমবি ফার্মা তো ভালো করতেছে, মন্নয় জিএমএলকে গতদিন ভালো করতে দেখা গেছে। সোনালী আশা গতদিন ভালো করেছে। ফার্মা এইট, বিডি অটোকার্স, জেমিনি গতকাল কিন্তু টুকটাক অ্যাক্টিভিটি পেয়েছি। প্রাণের মধ্যেও ভালো সিনারিও এসছে। ন্যাশনাল টি স্টেট তো প্রপার আপসুইংয়ে যাচ্ছে। অ্যাপেক্সের যে স্টকগুলো আছে সেগুলো লো পেইড আপ ক্যাপিটাল স্টক, সেগুলো ভালো করেছে। সো আর এই লিস্টটা কোনো গবেষণামূলক লিস্ট না, জাস্ট একটা লিস্ট। এর বাইরেও কিছু আছে, মোরাললেস আর কি, একটা আইডিয়া পাওয়ার জন্য হচ্ছে এই লিস্টটা। ফর এক্সাম্পল পেপার প্রসেসিং ভালো করেছে, সোনালী পেপারকেও আমরা ভালো করতে দেখেছি। অরাইন ফিউশন, কোহিনুর এরাও ভালো করেছে। তো আমার অবজারভেশন হচ্ছে যে অনেক সময় লো পেইড আপ ক্যাপিটাল স্টকগুলো যে সেক্টরভুক্তই হোক না কেন, যে ক্যাটাগরিভুক্ত হোক না কেন, সেক্টর ক্যাটাগরি নির্বিশেষে অনেক সময় একসাথে মুভ করে। আরেকটা বিষয় একটু মেনশন করতে চাই, আমার কাছে মনে হয় সেল সিনারিও নিয়ে একটা কনফিউশনের জায়গা সৃষ্টি হয়েছে। আমি অনেকবার এক্সপ্লেন করেছি, আমার শর্টসের মাধ্যমে এক্সপ্লেন করেছি, আবার একটু এক্সপ্লেন করতে চাই যে একটা আপসুইং এর পরে উইক বড়, বডি ছোট, এরকম একটা সিনারিও টাইপ যদি আসে প্রপার একটা আপসুইং এর পরে, সেটাকে আমি সেল সিনারিও বলতে চাই। তো সেল সিনারিও হলেই কিন্তু আপনার অবজারভেশন শেষ হবে না। তখন সেল সিনারিওতে ধরেন একটা আপসুইং এর পরে প্রপার সেল সিনারিও পেয়েছেন, আপনি এখানে প্রফিট বুক করেছেন। ইট ডাজন্ট মিন দ্যাট যে এই সুইংটা উপরের দিকে যেতে পারবে না এবং আপনার অবজারভেশন বন্ধও করা যাবে না। ডেফিনেটলি একটা আপসুইং এর পরে এই ধরনের সেন্সিটারিও পেলে এক্সপেক্টেড, মোস্ট এক্সপেক্টেড হচ্ছে কারেকশন হয়ে নিচে চলে আসা। এখন যদি কারেকশন না হয়ে আরো স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া যায়, সো এইটাও কিন্তু একটা ফেজ ওয়াইজ বাই করার জায়গা হয়। আর এই ক্যান্ডেলটা দিয়ে এটাই ইন্ডিকেশন পাওয়া যায় যে সুইংটা কিন্তু আরো উপরের দিকে যেতে পারে। একটা ট্রেন্ড লাইন ড্র করলে আসলে বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়ে যায়। তো তারপরে আমরা দেখতে পাই যে সুইংটা কিন্তু আরো উপর দিকে গিয়েছে এবং ফাইনালি আরেকটা সেল সিনারিও জেনারেট করেছে। তারপরে কিন্তু প্রপার কারেকশনে চলে আসছে। সো সেল সিনারিও হলে এক্সপেক্টেড কারেকশন, কিন্তু না হয়ে আপসুইং এর ফেজের দিকেও যেতে পারে এবং সেটা কিন্তু ভালো নতুন করে ট্রেড প্ল্যান করে স্কোপ হতে পারে। কিন্তু কোনো না কোনো সেল সিনারিও কিন্তু শেষ সেল সিনারিও হবে এবং কোনটা হবে সেটা কিন্তু আমরা আসলে হলফ করে বলতে পারি না। তারপর থেকে কিন্তু প্রপার কারেকশন শুরু হবে। সো সেল সিনারিওতে অবশ্যই কেয়ারফুল হয়ে যাওয়ার একটা বিষয় রয়েছে। আর সেল সিনারিওতে যদি কারেকশন না হয়ে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস থাকে, সেটা নতুন করে একটা ফেজ ওয়াইজ বাই সিনারিও হয়ে যায়। সো ফেজ ওয়াইজ বাই করতে গেলে আপনার প্রত্যেকটা সেল সিনারিওতে কিন্তু অবজারভেশনের মধ্যে রাখতে হবে, যেটা কারেকশন না হয় যদি উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস থাকে, সেটাও কিন্তু নতুন করে একটা ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে যে আপসুইংয়ের আরেকটা ফেজের জন্য। আলোচনার মধ্যে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, সবসময় যেটা মেনশন করি এইখানেও সেটা মেনশন করতে চাই যে ক্যান্ডেল ওয়াইজ কিন্তু হচ্ছে খুব একটা ভালো আসতেছে এরকম কিন্তু না। ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও আসতেছে, কিন্তু যেহেতু কারেকশন হচ্ছে না, আমার এক্সপেকটেশন যেটা উপরের দিকে যেতে পারে। এটাও কিন্তু কাইন্ড অফ থ্রেশহোল্ড টাইপ সিনারিও, যে ভালো হলেও এখানে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসতে পারে, খারাপ হলেও কিন্তু একটা স্ট্রং রেড টাইপের ক্যান্ডেল আসতে পারে।
আমি সবসময় যেটা বলি যে ইন্ডেক্সের আজকে ইন্ডেক্সের একটা স্পেশাল পাওয়ার থাকে। ইন্ডেক্স যেদিকেই মুভ করুক না কেন, যদি ভালো করে অনেক খারাপ স্টকও কিন্তু ভালো করতে থাকে। যদি ভালো না করে খারাপ করে, সো অনেক প্রপার বাউন্স ব্যাক, প্রপার রিটেস্ট সিনারিও কিন্তু ফ্রুটফুল হয় না। এবং আগামীকাল ইন্ডেক্সটা কেমন করবে এটা কিন্তু আমরা কেউই জানি না। সো আমাদের সকল আলোচনার প্রধান অবজারভেশনের বিষয় হচ্ছে ইন্ডেক্সটা কেমন পারফর্ম করে। তো আজকে কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে দেখাতে যাচ্ছি যে কোন স্টক কোন অবস্থায় দাঁড়িয়ে আছে। ফর এক্সাম্পল কোন স্টক সেল সিনারিওতে আছে, কোন স্টকের মধ্যে প্রপার রিটেস্ট সিনারিও এসছে, কোন স্টকের মধ্যে আসলে বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসছে। তো সব কিছুই সাবজেক্ট টু ইন্ডেক্সের রিফ্লেকশন, ইন্ডেক্সের পারফরমেন্সের উপরে। ইন্ডেক্স ভালো করলে ভালো করতে পারে, কিন্তু ইন্ডেক্স খারাপ করলে যেগুলা পটেনশিয়াল মনে হচ্ছে সেগুলো ভালো নাও করতে পারে। তো আলোচনার শুরুতে প্রথম যে ক্রাইটেরিয়ার কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সেল সিনারিও হয়েছে যে সকল স্টকের মধ্যে, সেই সকল স্টক কিংবা সেই ক্রাইটেরিয়া নিয়ে কথা বলতে চাচ্ছে। সো সেল সিনারিও হলেই কিন্তু আমাদের আসলে একটা ফেজ ওয়াইজ বাই আসতে পারে তারপরের দিন, এইটার জন্য প্রিপারেশনটা রাখতে হবে। সেল সিনারিও ক্যান্ডেলগুলো কেমন অনেকবার বলেছি, আবার একটু মনে করে দিচ্ছি, আবার শর্টসের মাধ্যমে দেয়া আছে যে ক্যান্ডেলের বডিটা হবে ছোট, উইক হবে বড়, কালার কোনো ফ্যাক্টর না। সো ইন দিস কেস রেফারেন্স হিসেবে আমি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডকে নিয়েছি। যে এই যে প্রপার ডাউন সুইং এর পরে একটা বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল ছিল, তারপরে কিন্তু একটা সেল সিনো টাইপ এসছে। সো এইখানে যদি এক্সপেক্টেড তো এখান থেকে কারেকশন হবে, কারেকশন না হয়ে যদি আর একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া যায় বা একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া যায়, এটাও কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। জায়গাটাও কিন্তু খারাপ না, এই কনভেনশনাল সাপোর্টের আশেপাশে আছে। এর আগেও আমরা একটা আপসুইং হতে দেখেছি, এইখান থেকেও কিন্তু আমরা একটা আপসুইং হতে দেখেছি। সো এটা কিন্তু একটা কনভেনশনাল সাপোর্টের আশেপাশেই আছে। সো এখানে যদি একটা ভালো ক্যান্ডেল আসে, তো এটাও প্রপার একটা ফেজ ওয়াইজ বাই করার জায়গা হতে পারে। লো পেইড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে প্যারামিটার কথা বলতে চাচ্ছি। লো পেইড আপ একটু মুভমেন্ট করার চেষ্টা করতেছে, সো এটার মধ্যেও পটেনশিয়াল আছে। দেখেন এই যে আপসুইংটা হয়েছে, এখানে কিন্তু প্রপার একটা সেলস সিগন্যাল হয়ে কারেকশন হয়েছে। আবার কিন্তু আপসুইং হয়ে এরকম একটা সেলস সিগন্যাল আমরা পেয়েছি। এটা আমরা সোনালী আঁশের মধ্যে পেয়েছিলাম একই জায়গা থেকে সেলস সিনারিও। তো কতদিন কিন্তু সোনালী আঁশ প্রপার ফেজ ওয়াইজ একটা বাই সিনারিও দিকে গেছে, ম্যাক্সিমাম লিমিট পর্যন্তই ছিল, যে ইন্ডিকেশন যে আরও উপরের দিকে যেতে পারে। সো যেহেতু অ্যারামিটের মধ্যেও সেম সিনারিও আসছে, সো এটাও কিন্তু একটা ফেজ ওয়াইজ বাইয়ের দিকে যেতে পারে। সো এখানে কিন্তু একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পেলে, সো এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। তা লো পেয়ার আপ ক্যাপিটাল কিন্তু ভালো করলেও হল্ট হয়ে যেতে পারে। সো যদি ট্রেড প্ল্যান করার থাকে, এটা কিন্তু রানিং অবস্থাতেই আমাদের নিয়ে ফেলতে হবে। সো এটার জন্য যদি ওয়েট করা হয়, অনেক সময় কিন্তু লো পেয়ার আপ ক্যাপিটাল স্টক পাওয়া যায় না, কারণ অল্প কিছু স্টক থাকে, ভালো করতে থাকলে মানে অল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম লিমিটে কিন্তু চলে যায়। সো সেলার লেস হয়ে যায়। সো অ্যারামিটার মধ্যেও আগামী দিন কিন্তু একটা পেজ ওয়াইজ বাই সিনারিও আসতে পারে। বিকন ফার্মার কথাও বলতে চাই, প্রপার ডাউন ট্রেন্ডে কিন্তু চলতেছে। তো ডাউন ট্রেন্ডের স্টক কিন্তু মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়। এখানে আমরা রেজিস্ট্যান্স পেতে দেখেছি, পেয়ে কিন্তু প্রপার কারেকশনে চলে আসছে। তো এখনও কিন্তু একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে আছে। কিন্তু যেহেতু ভলিউমগুলো অ্যাক্টিভ আছে, ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও আসলেও এইখানেও একটা ফেজ ওয়াইজ বাই সিনারিও আসতে পারে। এইখান থেকে এক্সপেক্টেড টু ডেফিনেটলি কারেকশন, কিন্তু কারেকশন না হয়ে যদি উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস থাকে, এটাও কিন্তু একটা ফেজ ওয়াইজ বাই সিনারিও থাকতে পারে। আর প্লাস পয়েন্ট কি, যে ভলিউমটা নতুন করে অ্যাক্টিভ করতে পেরেছে। বাংলাদেশ সাবমেরিন কেবলসের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ সেম সিনারিও, একটা আপসুইং এর পরে প্রপার সেল সিনারিও এসছে। তো যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, সো এখানেও কিন্তু একটা ফেজ ওয়াইজ বাই সিনারিও আসতে পারে। এক্সপেক্টেড কারেকশন, কিন্তু কারেকশন না হয়ে যদি উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস থাকে এবং এটা সাস্টেইন করে, এটাও সুন্দর একটা ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। যে এখান থেকে আপসুইং এর আরেকটা ফেজ বাকি আছে, এইভাবে ট্রেড প্ল্যানটা সাজানো যেতে পারে। ইসলামী ব্যাংকের সিনারিও অলমোস্ট সেম। এই যে ছোট আপসুইং এর পরে সেল সিনো টাইপ ক্যান্ডেল এসছে, ভলিউমটা অ্যাক্টিভ আছে। এইখানেও কিন্তু কারেকশন না হয়ে যদি উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস থাকে, সো এটা ফেজ ওয়াইজ একটা বাই সিনারিও হতে পারে। প্রিভিয়াস সুইং এর কিন্তু আবার রেজিস্ট্যান্সের জায়গাগুলো আছে, সো এগুলো আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে, যে প্রাইসটা অনেক সময় উপরে গিয়েও কিন্তু ফল করতে পারে। এখানেও প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্সের জায়গা আছে। লেটস সি। শুরুর দিকে তো লো পেইড আপ ক্যাপিটাল স্টকের কথা বললাম, ফর এক্সাম্পল কোহিনূর। সো এই লো পেইড আপ ক্যাপিটাল স্টক যে একসাথে মুভ করে, এটা ছাড়াও আমাদের স্টক মার্কেটে কিছু শেয়ার আছে যেগুলো গ্রুপ ওয়াইজ মুভ করে। ফর এক্সাম্পল আমার অবজারভেশন হচ্ছে কোহিনূর আর অরায়ন ফিউশন একই সাথে মুভ করে। তো গতকাল কিন্তু কোহিনূরের মধ্যে
প্রপার সেল সিনারিও চলে আসছে। কিন্তু ভলিউমটা যেহেতু অ্যাক্টিভ আছে আমার এক্সপেকটেশন কারেকশন না হয়েও এখানে ফেজ ওয়াইজ বাই সিনারিও আসতে পারে। টেক্সটাইল সেক্টরে কিন্তু খুব একটা ভালো ফ্লোতে নাই। কিন্তু কোহিনূরের এই বাউন্স ব্যাকটা কিন্তু ফ্রুটফুল হয়েছে এবং প্রপার সেল সিনারিও জেনারেট করতে পেরেছে। ভলিউমটা নতুন করে অ্যাক্টিভ করতে পেরেছে। সো আমার এক্সপেকটেশন হয়তো এখান থেকেও একটা ফেজ ওয়াইজ বাই সিনারিও আসতে পারে। সুইংটা আরো উপরের দিকে যেতে পারবে। এখানে আমার প্রিভিয়াস সুইং এর টপের রেজিস্ট্যান্স আছে। সো এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। নাভানা ফার্মার কথাও বলতে চাই। মুভিং এভারেজের রেজিস্ট্যান্স সেল সিনারিও বলতে চাই। কিন্তু এখানেও আবার সেইম যে ভলিউমটা অ্যাক্টিভ করতে পেরেছে। সো কারেকশন না হয়ে কিন্তু আপসুইং এর আরো ফেজের দিকেও যেতে পারে। সিল্কো ফার্মার মধ্যেও সেম রিফ্লেকশন এই কারেকশনের পরে বাউন্স ব্যাক দিয়ে কিন্তু সেল সিনার মধ্যেই আছে। কারেকশন না হয়ে যদি এটা উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস থাকে এটা নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। টেক্সটাইল সেক্টরের আরেকটা স্টক নিয়ে বলতে চাচ্ছি ভিএফএস। সো কিন্তু রিসেন্ট টাইমস একটা ট্রেন্ড লাইনের ভেতরেই ছিল। এই ট্রেন্ড লাইনটা যখন ব্রেক করেছে এই জায়গায় বাউন্স করে যখন উপরে গিয়েছে ছোট্ট আপসুইং হয়েছে। এখন কিন্তু এই সাপোর্ট জোনটাই কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। সো এটার আশেপাশ থেকেই কিন্তু এই সেল টাইপ এসছে এই ছোট্ট আপসুইং এর পরে। এইখানেও যদি কারেকশন না হয়ে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস থাকে এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। এ পর্যায়ে রিটেস্ট সিনারিও ক্যান্ডেল ওয়াইজ রিটেস্ট সিনারিও ইনফ্যাক্ট যে স্টকগুলোর মধ্যে এসছে আমার কাছে মনে হয়েছে সেই ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সো রিটেস্ট সিনারিওগুলো কেমন এটা আমি ট্রেডিং বেসিক্স প্লেলিস্টেও দেখিয়েছি, সেখানে ভিডিও আছে সেটাও দেখে নিতে পারেন। এছাড়া এর আগে অনেক ভিডিওতেই দেখিয়েছি। সো রিটেস্ট সিনারিওটা কেমন হতে পারে আবার একটু মনে করিয়ে দিচ্ছি। এটা 3 দিনের ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন। কনফার্মেশনটা কেমন? ফর এক্সাম্পল এখানে আমি ডাউন ট্রেন্ডে একটা স্টক নিয়েছি। সো ডাউন ট্রেন্ডের ডাউন সুইং এর পরে মুভিং এভারেজের নিচ দিয়ে কন্টিনিউ করতেছে। সো এটাই তো আসলে ডাউন ট্রেন্ড হিসেবে আমরা জানি। সো প্রপারে যে ডাউন সুইং হয়েছে, আপ সুইং হয়েছে, আবার ডাউন সুইং হয়েছে। সো তারপরে গিয়ে কিন্তু আমরা একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পেয়েছি। সো বাউন্স ব্যাকের ক্ষেত্রে এক্সপেক্টেড কিন্তু একটা আপ সুইং হবে। সো আপ সুইং না হয়ে তারপরের দিনের রিফ্লেকশন কিন্তু খারাপ এসছে। সো এখন কিন্তু আমাদেরকে কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। তো তার পরের দিন কারেকশন না হয়ে সামহাও কিন্তু প্রাইসটাকে ধরে রাখতে পেরেছে। একটা ডোজি টাইপ ক্যান্ডেল এসছে কিংবা আরেকটা বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল এসছে। সো এই যে ৩ দিনের সিনারিও, এই ৩ দিনের সিনারিওকে আমি রিটেস্ট বলতে চাই। বিভিন্ন রকম রিটেস্ট সিনারিও আছে। সো এরকম যদি রিটেস্ট পাওয়া যায় তাহলে কিন্তু মোটামুটি ট্রেড প্ল্যান করার একটা জায়গা হয়। যেহেতু এই স্টকটা ডাউন ট্রেন্ডে চলতেছে, আমরা জানি ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়। সো ঠিকই কিন্তু রিটেস্ট সিনারিওকে রেসপেক্ট করে প্রপার একটা সেল সিনারিও জেনারেট করতে পেরেছে। সো এইখানে সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা, এখানে সুন্দর এক্সিট জায়গা। আমাদের কিন্তু খুব কম সময়ের মধ্যে ভালো একটা প্রফিটের স্কোপ ক্রিয়েট হয়েছে। অ্যাজ এ হোল বিভিন্ন ধরনের রিটেস্ট সিনারিও আসতে পারে কিন্তু বেসিক কনসেপ্টটা একই, যে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল থাকবে, পরের দিনে খারাপ ক্যান্ডেল থাকবে, পরে আবার বাউন্স ব্যাক থাকবে। সেই বাউন্স ব্যাকের প্যাটার্ন ডিফারেন্ট হতে পারে। খারাপ ক্যান্ডেলটা মাঝখানে যেটা হয় সেটার প্যাটার্ন ডিফারেন্ট হতে পারে। পরে যে বাউন্স ব্যাক আসে সেটার প্যাটার্ন ডিফারেন্ট হতে পারে, কিন্তু সিনারিও কিন্তু মোরলেস সেম। সো এই ক্রাইটেরিয়ার প্রথম যে স্টকটা দেখাতে যাচ্ছে সেটা হচ্ছে অ্যাডভেন্ট। এটাকে যদি আমরা এই ডাউন সুইং এর পরে প্রপার একটা বাউন্স ব্যাক বলি, তারপরের দিনের রিফ্লেকশন কিন্তু ভালো না। তো তারপরের দিন কিন্তু আবার রিটেস্ট টাইপ পাওয়া গেছে। ভলিউমটাও যেহেতু অ্যাক্টিভ আছে, সো এইটা ফ্রুটফুল হওয়ার একটা সম্ভাবনা আছে। সো এটাই দেখতে চাই যে ইন্ডেক্স যদি পজিটিভলি প্লে করে, ভালো প্লে করে, ডেফিনেটলি এখান থেকে একটা আপসুইং এক্সপেক্টেড। আসলে গতদিন এই মার্কেটে প্রচুর রিটেস্ট টাইপ সিনারিও পেয়েছি। এখন এই সিনারিওগুলো ফ্রুটফুল হয় কিনা এটা দেখার বিষয়। ফর এক্সাম্পল আমান ফিড প্রপার ডাউন সুইং এর পরে এই যে ক্যান্ডেল ওয়াইজ একটা বাউন্স ব্যাক, তারপরের দিনের রিফ্লেকশন ভালো না, আবার কিন্তু একটা বাউন্স ব্যাক করার রিফ্লেকশন, হুইচ ইন্ডিকেটস সুইংটা কিন্তু উপরের দিকে যেতে পারবে। আনোয়ার গ্যালভানাইজিং এর মধ্যেও সেম রিফ্লেকশন, এই যে ডাউন সুইং এর পরে বাউন্স ব্যাক, পরের দিনের বাজে রিফ্লেকশন, তারপরে কিন্তু আবার গ্রিন ক্যান্ডেল, ভলিউমটা নতুন করে অ্যাক্টিভ করতে পেরেছে। সো এক্সপেক্টেড আপ সুইং, ইন্ডেক্সের উপর ডিপেন্ডেন্ট হবে অনেক কিছু। বিএসআর এবং স্টিলের মধ্যেও কিন্তু ছোট পরিসরে এই ধরনের একটা সিনারিও আছে, এরকমই বলতে চাই। যদি ভলিউমের ডেভেলপমেন্টটা খুব একটা সুন্দর না। ডাউন ট্রেন্ডের স্টকের মধ্যে ইমারেল রুয়েলের মধ্যেও আমার কাছে মনে হয়েছে আমরা প্রপার একটা রিটেস্ট টাইপ সিনারিও পেয়েছি। সো এখান থেকেও কিন্তু ছোট হলো একটা আপসুইং এক্সপেক্টেড। সো ইমারেল রুয়েল প্লে করলে আমরা অনেক সময় সিপারকেও ভালো করতে দেখি, কারণ এই দুইটা স্টকও আমার কাছে মনে একটা গ্রুপ ওয়াইজ কাজ করে, একসাথেই মুভ করে। সো সিপার্লের মধ্যেও প্রপার কিন্তু এই রিটেস্ট টাইপ সিনারিও আছে। ডাউন সুইং এর পরে বাউন্স ব্যাক, পরের দিনে খারাপ রিফ্লেকশন, আবার বাউন্স ব্যাক টাইপ সিনারিও, সেখান থেকেও কিন্তু একটা আপসুইং এক্সপেক্টেড। যেহেতু ডাউন ট্রেন্ডে চলতেছে, আপসুইং হলেও ছোট হবে, আমাদেরকে এইভাবে ভাবতে হবে।
টেক্সটাইল সেক্টরের মধ্যে স্কোয়ারেন্টের কথাও বলতে চাই। এই ডাউন সুইং এর পরে বাউন্স ব্যাক, পরের দিনে খারাপ রিফ্লেকশন, আবার কিন্তু উপরের দিকে যাওয়ারই রিফ্লেকশন। যদিও এই সেক্টরটা খুব একটা মুভমেন্টের মধ্যে নাই, লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। ডাউন ট্রেন্ডের মধ্যে গ্লোবাল হেভি কেমিক্যালসের মধ্যেও আমার কাছে মনে হয়েছে ছোট পরিসরে একটা রিটেস্ট সিনারিও হতে পারে। যেহেতু ভলিউমটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে, ইন্ডেক্স প্লে করলে তো একটা আপসুইং এক্সপেক্টেড হতেও পারে। যদিও ইন্স্যুরেন্স সেক্টর খুব একটা ভালো করবে এই ইন্ডিকেশনের মধ্যে নাই, ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে রেডি সেক্টর না, কিন্তু গ্লোবাল ইন্স্যুরেন্সের মধ্যে আমার কাছে মনে হয়েছে প্রপার একটা রিটেস্ট টাইপ সিনারিও এসছে। বাউন্স ব্যাক, পরের দিনে খারাপ ক্যান্ডেল, আবার বাউন্স ব্যাক। সো লেটস সি এখান থেকে পজিটিভ কিছু নিয়ে আসতে পারে কিনা। আইএসএন এর কথাও বলতে চাই, সুন্দর রিটেস্ট মনে হচ্ছে আমার কাছে, ভলিউমটাও গত দিনের চেয়ে গেইন করেছে। তো ভলিউমের কন্টিনিউশনটা হলে সুইংটা ওপরে গেলেও যেতে পারে। লেগাসি ফুটের বিষয়টাও মেনশন করতে চাই, এই ডাউন সুইং এর পরে প্রপার বাউন্স ব্যাক, পরের দিনের খারাপ রিফ্লেকশন, আবার কিন্তু গ্রিন ক্যান্ডেল এসছে, হুইচ ইন্ডিকেটস এখান থেকে আপসুইং হলেও হতে পারে। লো পেইড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে লিন্ডিবিডির কথাও বলতে চাই, এই সেলস নেওয়ার পরে কারেকশন, বাউন্স ব্যাক, পরের দিনে খারাপ রিফ্লেকশন, আবার বাউন্স ব্যাকের ইন্টেনশনস, ভলিউমটাও গেইন করেছে। ভলিউমের কন্টিনিউশন হলে তো ডেফিনেটলি আমরা হয়তো গ্রিন ক্যান্ডেলই দেখব। যদিও ব্যাংক সেক্টরের মধ্যে খুব একটা ভালো রিফ্লেকশন না, কিন্তু মিডল্যান্ড ব্যাংক কিন্তু দল ছুট, ও কিন্তু ওর মতোই মুভ করতেছে। ব্যাংক সেক্টর কি করলো না করলো একটুও ভ্রুক্ষেপ করছে না। সো ওর মধ্যেও আমার কাছে মনে হয় রিটেস্ট টাইপ সিনারিও হলেও হতে পারে। ছোট্ট কারেকশনের পরে বাউন্স ব্যাক, পরের দিনে খারাপ রিফ্লেকশন, আবার কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। তো এটাকে রিটেস্ট বলতে চাচ্ছে। ট্রেন্ডই আছে, এই বিষয়ে কোনোই সন্দেহ নাই। নাহি ডাউন ট্রেন্ডেই চলতেছে, ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই, কিন্তু ডাউন সুইং এর পরে একটা রিটেস্ট টাইপ কিন্তু ৩ দিনের প্যাটার্ন আমরা একটা পেয়েছি। ন্যাশনাল পলিমারের মধ্যেও কিন্তু ছোট পরিসরে রিটেস্ট সিনারিও আছে, ভলিউমটা আবার হিউজ গেইন করে ফেলেছে। সো এত ভলিউম গেইন খুব একটা ভালো কিছু সবসময় বয়ে নিয়ে আসে না, লেটস সি। ওয়াইম্যাক্স এর মধ্যেও ডাউন ট্রেন্ডের শেয়ারের মধ্যে ভলিউমের ডেভেলপমেন্ট ছাড়াও রিটেস্ট মনে হচ্ছে। রূপালী লাইফ, লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে তো প্রপার ডাউন ট্রেন্ড মেইনটেইন করে চলতেছে। কিন্তু এই ৩ দিন প্রপার রিটেস্ট মনে হচ্ছে। ভলিউম ওয়াইজ খুবই সুন্দর সিনারিও, ভলিউমটাও অ্যাক্টিভ করতে পেরেছে। সো ইন্ডেক্স প্লে করলে আমার কাছে মনে হয় ডেফিনিটলি এখান থেকে একটা আপসুইং এক্সপেক্টেড। সালভোর মধ্যেও কিন্তু ছোট পরিসরে রিটেস্ট টাইপ সিনারিও এক্সপেক্টেড হচ্ছে। অবজারভেশনের মধ্যে ডেফিনিটলি রাখা যেতে পারে। ব্যাংক সেক্টর খুব একটা ভালো ফ্লোতে না থাকলেও ইউসিবি ভলিউমের ডেভেলপমেন্ট না হলেও কিন্তু প্রপার কারেকশনের পর একটা রিটেস্ট টাইপ সিনারিও জেনারেট করতে পেরেছে মুভিং এভারেজ 50 থেকে। তো মুভিং এভারেজের 50 থেকে বাউন্স ব্যাক অনেক সময় ফ্রুটফুল হয়, লেটস সি। ওয়াইপিএল এর আলোচনার মাধ্যমে এই ক্রাইটেরিয়া স্টকের আলোচনা শেষ করতে চাচ্ছি, মানে রিটেস্ট টাইপ স্টকের আলোচনা শেষ করতে চাচ্ছি। এর বাইরেও রিটেস্ট আছে। সো আমার কাছে যেগুলা মোটামুটি বলার মতো, উল্লেখ করার মতো, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। ওয়াইপিএল এর নেগেটিভ সাইড হচ্ছে ভলিউমটা ডিক্লাইনিং, কিন্তু ক্যান্ডেলস্টিকের মধ্যে কিন্তু একটা রিটার্স টাইপ সিনারিও আছে, যে প্রপার তো ডাউন সুইং এ চলতেইছে, ডাউন ট্রেন্ডে চলতেছে। রিসেন্ট সুইংটাও যদি বলি, প্রপার ডাউন সুইং এর পরে এই যে বাউন্স ব্যাক টাইপ সিনারিও, পরের দিনের খারাপ রিফ্লেকশন, আবার কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারিও, সেটাই দেখতে চাই এখান থেকে ইন্ডেক্স প্লে করলে ছোট হলেও একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড।